তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো কালকে যে আমাদের প্রথম যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসটি ধ্বনি থেকে কিছু প্রশ্ন কিন্তু করানো হয়েছিল। টোটাল হচ্ছে কিন্তু 35টা প্লাস কিন্তু প্রশ্ন কিন্তু করানো হয়েছিল এবং অনেকের কাছে অনেক রকম কমেন্ট এসেছিল যে ক্লাস ঠিক আছে মোটামুটি। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আজকের যে ক্লাস সেই ক্লাসে আমাদের কি থাকছে, সেই ক্লাসে থাকছে আমাদের বর্ণ ও বাকযন্ত্র থেকে কিন্তু প্রশ্ন থাকছে। ঠিক আছে, তো আমাদের এই যে সেশন শুরু হয়েছে যেটা হচ্ছে সাফল্য ব্যাচ, যে বিপিএসসি টিআরই 4-এর জন্য বিশেষ করে এমসিকিউ প্যাটার্নে এবং তার সাথে আলোচনা বিষয়। ঠিক আছে, তো এই ক্লাসটা কিন্তু আমাদের শুরু করা হয়েছে। তো তারটা আমি আলাদা একটা প্লেলিস্ট তৈরি করেছি এবং যদি কেউ ব্যাকরণ ক্লাস যদি করে না থেকে থাকো, অবশ্যই আমাদের যে ক্লাস করানো হয়েছিল টোটাল 8টা ক্লাস কিন্তু করানো হয়েছিল, সে 8টা ক্লাসে কিন্তু অনেকটাই কিন্তু হেল্পফুল হবে যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটা যদি একদম পরিষ্কারভাবে কিন্তু দেখে নাও। ঠিক আছে, তো ব্যাকরণের কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয় যদি ওই ক্লাসগুলো যদি দেখা হয়। ঠিক আছে, তো আমাদের এই ব্যাচ সাফল্য ব্যাচ, এই ব্যাচ কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং তার ফ্রি পিডিএফও কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। তো অলরেডি কালকের ক্লাসের যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু অলরেডি একটা খুব সুন্দর পিডিএফ আকারে কিন্তু আমি সেটা প্রোভাইড করে দিয়েছি অলরেডি। তো যারা এখনও কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিও যাতে ক্লাসের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের যে প্রথম ক্লাস বা আজকের যে ক্লাস সেটা কি বললাম, যে বর্ণ ও বাকযন্ত্র। ঠিক আছে, তো প্রথম ক্লাসে সকলকে বলছি যে এই ভিডিওটা আমাদের প্রাইম করা হয়, সেটা তোমরা সবাই জানো যে প্রাইমের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ একটা লাইভ মক টেস্টের মতন কিন্তু করা হয়। যারা মক টেস্ট এই ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা কিন্তু মক টেস্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে লাইভ সেশনের মাধ্যমে এবং পরবর্তী ক্ষেত্রে যদি রেকর্ডেড থাকে তখন কিন্তু সকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু নিজেদের স্কোরটা কিন্তু জানাতে ভুলো না। ঠিক আছে, তাহলে কি হবে, নিজেদের একটা আন্দাজ হবে যে আমাদের ব্যাকরণটা কতটা আমাদের আয়ত্তে আছে। ঠিক আছে, চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। আজকে আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ 36 নম্বর প্রশ্ন কী বলছে, তালেবর্ষ এবং মূর্ধন্য ষ ধ্বনির মধ্যে পার্থক্য কী। তালেবর্ষ এবং মূর্ধন্য ষ ধ্বনির মধ্যে পার্থক্য কী, এটা আগামীকালের প্রশ্ন ছিল, উত্তরটা ছিল তীব্রতার পার্থক্য ছিল। ঠিক আছে, তো আজকের আমাদের যে টপিক সেটা ধ্বনি আমাদের অলরেডি কমপ্লিট, শুধু হচ্ছে আমাদের বর্ণ ও বাকযন্ত্র। ক্লাস নাম্বার আমাদের 2। ঠিক আছে, ক্লাস আমাদের 2। তো আমাদের প্রথম প্রশ্ন আজকের, যে কোন বাকযন্ত্র বর্ণের উচ্চারণে মুখ্য ভূমিকা রাখে। কোন বাকযন্ত্র বর্ণের উচ্চারণে মুখ্য ভূমিকা রাখে, ফুসফুস, জিহা, কণ্ঠ নাকি ঠোঁট। তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার কী হবে, জিহা। সঠিক অ্যান্সার কি, জিহা। অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প ধ্বনিটি কোন বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। যে প যে ধ্বনিটা আছে সেই ধ্বনিটা কোন বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়, ঠোঁট, দাঁত, জিহা নাকি কণ্ঠ। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি, অপশান এ, অর্থাৎ হচ্ছে ঠোঁট। ঠোঁট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠোঁট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় স্বরবর্ণ কটা আছে। এটা অতি সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। তো বাংলা ভাষায় আমাদের স্বরবর্ণের সংখ্যা আছে কটা, 11টি। ঠিক আছে, অপশান বি আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, খ ধ্বনি কোন ধরনের ধ্বনি। খ যে ধ্বনি আছে সেটা কোন ধরনের ধ্বনি, অন্তস্থ, মহাপ্রাণ, নাসিক্য, ঘোষ। দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে অন্তস্থ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, নাসিক্য বর্ণ এবং অঘোষ বর্ণ, প্রত্যেকটা যে বর্ণ আছে এই প্রত্যেকটা বর্ণ কিন্তু সঠিকভাবে বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমাদের ব্যাকরণ যে ক্লাসটা করানো আছে টোটাল 8টা, সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ সহজ পদ্ধতিতে এবং শর্ট ট্রিকের মাধ্যমে কিন্তু অন্তস্থ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, নাসিক্য বর্ণ এবং অঘোষ বর্ণ কীভাবে মনে রাখতে পারবো তার কিন্তু সম্পূর্ণ ক্লাস কিন্তু আমাদের ওই প্লেলিস্টে কিন্তু করা আছে, যেটা আছে কি ব্যাকরণ মিশন, যেটার নাম হচ্ছে আমাদের। ঠিক আছে, প্লেলিস্টের নাম হচ্ছে কি ব্যাকরণ মিশন। ঠিক আছে, ওখানে গিয়ে তোমরা 8টি ক্লাস যদি করে নাও অবশ্যই তোমাদের কিন্তু এই যে ধ্বনি, বর্ণ এবং বাকযন্ত্রের যে চ্যাপ্টারটা আছে সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে, কোনো জায়গায় কোনো প্রকার কিন্তু অসুবিধা হবে না। তো এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার কী হচ্ছে? মহাপ্রাণ বর্ণ। তাহলে খ হচ্ছে মহাপ্রাণ বর্ণ। ঠিক আছে, মহাপ্রাণ বর্ণ হচ্ছে খ। আমরা ওই ক্লাসে একটা আলোচনা করেছিলাম যে বর্গ হচ্ছে আমাদের 5টা আছে, ক চ ট ত প, তাই তো? ওই বর্গগুলোর মধ্যে ক খ গ ঘ উম পর্যন্ত যে যে ক বর্গের যে 5টা বর্ণ আছে, সেই বর্ণগুলোর মধ্যে 2 নাম্বার এবং 3 নাম্বার কলম হচ্ছে কি, এইভাবে সঠিক করেছিলাম যে 2 নাম্বার এবং 3 নাম্বার অর্থাৎ বিজোড় যে কলমটা আছে, ঠিক আছে, বিজোড় যে কলমটা আছে সেই কলম সবগুলোই কিন্তু আমাদের মহাপ্রাণ বর্ণ, সেগুলো সবগুলোই কিন্তু হচ্ছে মহাপ্রাণ বর্ণ। এইভাবে কিন্তু ক্লাসগুলো কিন্তু করানো আছে, যাতে আর কি সকলেই সহজে কিন্তু ওটা মনে রাখতে পারে। ঠিক আছে, যাতে কোনো প্রকারভাবে যাতে না গুলিয়ে যায়। সরি 2 আর 3 বলছি, 2 আর 4, সরি 2 আর 4 হবে, ঠিক আছে, এটা ভুল বললাম একটু। 2 আর 4 জোড়, ঠিক আছে, 2 এবং 4 জোড়। তাহলে জোড় যে কলমটা আছে, জোড় যে কলমগুলো আছে সেই কলমে যতগুলো বর্ণ থাকবে, যে 5টা বর্গের মধ্যে যতগুলো বর্ণ আছে, ঠিক আছে, ক থেকে ফ পর্যন্ত, তাহলে খ ছ ঠ ম এবং ফ, সরি থ এবং ফ, এই 5টা বর্ণ হচ্ছে আমাদের মহাপ্রাণ বর্ণ। এবং তার সাথে 4 নম্বর কলমে দেখছি যে ঘ ঝ ঢ ধ ভ, এই প্রত্যেকটা হচ্ছে কিন্তু আমাদের মহাপ্রাণ বর্ণ। তো সম্পূর্ণ ডিটেলসে কিন্তু ওই আমাদের ওই ক্লাস কিন্তু রেকর্ডিং ক্লাসে কিন্তু করানো আছে। ঠিক আছে, তো আমাদের 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে কোন বাকযন্ত্র নাসিক্য ধ্বনির উচ্চারণ সাহায্য করে? কোন বাকযন্ত্র নাসিক্য ধ্বনি উচ্চারণ সাহায্য করে? নাসারন্ধ্র, ঠোঁট, কণ্ঠ নাকি জিহ্বা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের নাসারন্ধ্র। ঠিক আছে, উত্তর এ। আমাদের হচ্ছে 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, ম ধ্বনি কোন ধরনের বর্ণ? ম নাসিক্য, মহাপ্রাণ, অন্তস্থ নাকি অঘোষ? নাসিক্য, মহাপ্রাণ নাকি অন্তস্থ নাকি অঘোষ? ঠিক আছে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নাসিক্য বর্ণ। ঠিক আছে, নাসিক্য বর্ণ কোনগুলো আছে? উম ইয় মূর্ধন্য দন্তের নম, এগুলো সবগুলো কিন্তু নাসিক্য বর্ণ। ঠিক আছে, তাহলে অপশন এ আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন বাকযন্ত্র মূর্ধন্য ধ্বনির জন্য ব্যবহৃত হয়? একটু আগে বললাম যে নাসিক্য ধ্বনি, দন্ত, তালু, কণ্ঠ নাকি নাসিকা, না নাসিকা ধ্বনি। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে অঘোষ বর্ণ কোনটি? দেখো, এই যে অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং অঘোষ, এটা ওটা আলোচনা করে দিই একটু হালকা করে। অল্পপ্রাণ, ঠিক আছে, অল্প, মহা, অঘোষ, ঠিক আছে, এবং ঘোষ, এই যে 4টে যে বর্ণর যে ভাগ আছে, অল্পপ্রাণ মনে রাখার জন্য আমি বলে দিয়েছিলাম একটু আগে বললাম যে অল্পপ্রাণ মনে রাখতে যদি যাই আমরা, সেটা হচ্ছে আমাদের বিজোড় যে কলমটা করা হবে সেটা হচ্ছে কি 1 এবং 3, এবং মহাপ্রাণ হচ্ছে 2 এবং 4 নাম্বার কলম। আর অঘোষ হচ্ছে কি একদম সিরিয়াল বাই সিরিয়াল 1 এবং 2, আর ঘোষ হচ্ছে কি 3 এবং 4। ঠিক আছে, তাহলে 3 নাম্বার কলম যদি আমরা একটা কলম করি, বর্গট অনুসারে যে কলাম যদি করি আমরা, তো 1 2 3 4 করে একটা 5 পর্যন্ত কলাম করলাম, এবং সেই কলামে যদি আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করি এইভাবে, ঠিক আছে, 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5, এইখানে যদি ক, এইখানে হচ্ছে সরি এটা ক না, এটা হচ্ছে ক বর্গ আর কি, এখানে হচ্ছে ক, এটা খ, এটা গ, এটা ঘ, এটা হচ্ছে উম। ঠিক আছে, ক্লিয়ার? জিনিসটা বুঝো। খাতা যখন নোটস করবে এইভাবে একটা নিজে কলাম করে নিতে হবে। তাহলে আমরা কি বললাম যে 1 এবং 3 হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অল্প প্রাণ, এটা হচ্ছে আমাদের অল্প প্রাণ। ঠিক আছে, এবং 2 এবং 4, যে 2 এবং 4 নাম্বার কলমটা, সরি 2 এবং 4 নাম্বার কলমটা, এটা হচ্ছে আমাদের কি মহাপ্রাণ। ক্লিয়ার হইল? 2 এবং 4 হচ্ছে কি আমাদের মহাপ্রাণ। ঠিক আছে, এবার আসছি 1 আর 2 হচ্ছে কি আমাদের অঘোষ, 1 আর 2 হচ্ছে আমাদের অঘোষ বর্ণ, 1 আর এবং 2, আর 3 আর 4 হচ্ছে কি ঘোষ বর্ণ। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণটা কিন্তু মনে রাখতে পারবো, এবং ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ কিন্তু মনে রাখতে পারবো। তাহলে এখানে প্রশ্নটা কী বলা হয়েছিল? এখানে প্রশ্নটা কী বলি যে অঘোষ বর্ণ কোনটি? তাহলে অঘোষ বর্ণ আমরা কী বললাম? 1 এবং 2 নম্বর কলম, সরি অঘোষ বর্ণ আমরা 1 এবং 2 নম্বর কলম বলেছি, তাই তো? 1 এবং 2 নম্বর কলম যদি বলেই থাকি, তাহলে এখানে ক এবং খ, তাহলে ক আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার হবে, ক, তাহলে ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, উত্তর কী দিয়েছে? ক হলো, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি। ক্লিয়ার হলো এই জায়গাটা? তাহলে অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ এবং ঘোষ আমরা এইটুকুর মধ্যেই কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে পারছি। ঠিক আছে, আর নাসিক্য বর্ণ কোনটা জানতে পারছি? নাসিক্য বর্ণ হচ্ছে আমাদের 5 নাম্বার যে কলমটা আছে সেটা নাসিক্য বা নাসিকা,
তাহলে 5 নম্বর কলামে যে সকল বর্ণগুলো থাকবে সকল বর্ণ কিন্তু নাসিক্য বর্ণ। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, ত ত ধ্বনিটি কিভাবে উচ্চারিত হয়? যে ত ধ্বনিটি কিভাবে উচ্চারিত হয়? জিহ্বা দাঁতের সঙ্গে যুক্ত হয়ে ঠোঁট বন্ধ করে ত ত নাসারন্ধ্র বন্ধ করে কণ্ঠস্ব বন্ধ করে। যদি তটাকে আমরা যদি নিজে মুখে যদি উচ্চারণ করতে যাই তাহলে অবশ্যই কিন্তু জিহ্বা দাঁতের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে অপশান আমাদের এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান এ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, উম কোন ধরনের বর্ণ? একটু আগে বললাম একদম অন্তস্থ বর্ণ তো হবে নাই, মহাপ্রাণও হবে নাই, অঘোষও হবে নাই। যে 5 নম্বর যে সকল কলামগুলো 5 নম্বর কলামে যে সকল বর্ণগুলো থাকবে প্রত্যেকটা বর্ণ কিন্তু নাসিক্য বর্ণ, অর্থাৎ অপশান এ আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, বাংলা বর্ণমালায় মোট স্বরধ্বনি কোটা আছে? বাংলা বর্ণমালার মোট স্বরধ্বনি কোটা আছে? 6টা, 7টা, 10টা নাকি 11টা? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ 11টি। পরবর্তী প্রশ্ন, ট কোন ধরনের বর্ণ? এই যে ক চ ট ত প আছে, ক চ ট ত প, এই যে ক চ ট ত প আছে এই প্রত্যেকটা বর্ণ যদি বর্গকে যদি দেখি আমরা লক্ষ্য করি, এই প্রত্যেকটা বর্গ মনে রাখার কিন্তু একটা শর্ট ট্রিক আছে, সেটাও কিন্তু আমাদের ক্লাসে যে ব্যাকরণ ক্লাস করানো হয়েছিল সেখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ভাবে ডিটেলসে করানো আছে শর্ট ট্রিক অনুসারে। কীভাবে? ন কে টি এম ডি ও দো, ইংলিশে কে টি এম দো। তাহলে কে পর হচ্ছে কি কণ্ঠ, টি ফর হচ্ছে কি তালব্য, মেম ফর হচ্ছে মূর্ধন্য, ডি ফর হচ্ছে দন্ত, আর ও ফর হচ্ছে কি ওষ্ঠ। ঠিক আছে? মনে রাখতে পারবে এই জিনিসটা। তাহলে এইখানে বলা হয়েছে কি ট কোন ধরনের বর্ণ। তাহলে আমরা কি জানছি যে ট বর্গ যতগুলো আছে ট ঠ ড ঢ মূর্ধন্য, এই টোটাল 5টা বর্ণ হচ্ছে কি মূর্ধন্য বর্ণ, অর্থাৎ এম ফর হচ্ছে কি মূর্ধন্য। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অবশ্যই কিন্তু মূর্ধন্য বর্ণ। তাহলে এখানে কি আছে আমাদের অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি। ঠিক আছে? অপশান বি। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, স্বরবর্ণের উচ্চারণে কোন বাকযন্ত্র সর্বাধিক ব্যবহৃত হয়? স্বরবর্ণ উচ্চারণের সময় দেখো, যদি অ আ রস্বই দীর্ঘ রস্বৌ দীর্ঘ যদি এইভাবে উচ্চারণ করতে থাকি তো কণ্ঠ, জিহ্বা, ঠোঁট নাকি নাসিকা? তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে কি কণ্ঠ। দেখো অ আ, ঠিক আছে, উচ্চারণ করে কী হচ্ছে আমাদের কণ্ঠের থেকে কিন্তু উচ্চারণ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি স্বরবর্ণের উচ্চারণ কোন বাকযন্ত্র সর্বাধিক ব্যবহৃত হচ্ছে? সেটা হচ্ছে কি কণ্ঠ। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, কোন বর্ণটি মহাপ্রাণ ধ্বনি নয়? এরকম কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। আমি আগে বলে দিচ্ছি বিপিএসসি টিআরই 4 কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসার একটা সম্ভাবনা আছে, 2 থেকে 1টা প্রশ্ন কিন্তু দিবেকেই, এটা কনফার্ম। তাহলে এখানে কী বলেছে, কোন বর্ণটি মহাপ্রাণ ধ্বনি নয়? নয় বলেছে। এইখানে কিন্তু লক্ষ্য রাখতে যে নয় ধ্বনি কোনটা? খ। খ কিন্তু মহাপ্রাণ ধ্বনি বটে কি? খ অবশ্যই কিন্তু মহাপ্রাণ একটা ধ্বনি। আমরা জানি যে 2 এবং 4, 2 এবং 4 নম্বর কলাম হচ্ছে খ আর ঘ, খ আর ঘ। এখানে খটা হবে না, তাহলে খটা আমাদের কিন্তু মহাপ্রাণ ধ্বনি মহাপ্রাণ বর্ণ কিন্তু নয় বা ধ্বনি নয়। তারপর হচ্ছে ঘ, ঘটা কিন্তু মহাপ্রাণ নয়। ঠিক আছে? এবার আসছে ছ, ছটা কী বটে? ছটা নয়, কারণ ছটা হচ্ছে আমাদের 2 নম্বর কলাম থাকছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে ত। দেখো ত হচ্ছে আমাদের একদম প্রথমে 1 এবং 3-এর মধ্যে থাকছে, তাহলে 1-এর হচ্ছে কি আমাদের ত আছে, তাহলে সেই জন্য কি ত হচ্ছে আমাদের কি ত হচ্ছে কিন্তু আমাদের ত হচ্ছে আমাদের অল্পপ্রাণ বর্ণ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ত কিন্তু আমাদের মহাপ্রাণ ধ্বনি নয়। ক্লিয়ার হলো? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি হলো। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কোটা? এটা সকলেই জানে অবশ্যই, 33, 35, 37 নাকি 39। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান ডি, অর্থাৎ 39টা। পরবর্তী প্রশ্ন, কোন বর্ণটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি? এইটা একটা শব্দ, একটা মজার বিষয়। ঠিক আছে? অঘোষ মহাপ্রাণ ধ্বনি। কি বলেছেন, কোন বর্ণটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি? না খ, ঘ, বর্গের্য নাকি ম? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু একদম সহজভাবে হবে অঘোষ বলেছে। কি বলেছে? অঘোষ। তাহলে আমরা জানি অঘোষের মধ্যে কোনটা কোনটা পড়েছে, 1 এবং 2 নাম্বার। ক্লিয়ার হলো? এবার কি বলেছে, মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ হচ্ছে কোনটা? 2-এর ঘরটা পাচ্ছি আমরা, শুধুমাত্র 1, 2 পাচ্ছি আমরা অঘোষ বর্ণ, কিন্তু বলেছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি বলেছে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের সঠিকভাবে দেখতেই হবে। তাহলে আমরা 2 নাম্বার কলামে কী কী পাইছিলাম আমরা? খ, ঠিক আছে, ছ, ঠ, ঠ এবং ম, এই 5টা বর্ণ পাইছিলাম।
তাহলে এইখানে অপশানে কী কী বলা হয়েছে, অপশানে কী কী বলেছে আমাদের, খ বলেছে, ঘ বলেছে, বর্গের যে এবং ম। তাহলে এইখানে আমাদের দেখছি আমরা খটা পাচ্ছি আমরা, বাকি তারপর হচ্ছে কিন্তু সরি এটা ফল হয়, এটা ম বটে, ঠিক আছে, এটা ম, এটা ম, সরি ফ বটে, এটা ফ, ম লয়। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের, খ, অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান এ। ক্লিয়ার হলো, অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, র কোন ধরনের ধ্বনি, নাসিক্য, অন্ত্যস্ত, মহাপ্রাণ নাকি অঘোষ। নাসিক্য, অন্তস্থ, মহাপ্রাণ। নাসিক্য তো আমরা একটু আগে বললাম যে 5 নম্বর কলামে যে সকল বর্ণ ধরে সেগুলো সবগুলো নাসিক্য, মহাপ্রাণ বললাম, অঘোষও বললাম। এর অন্তস্থ বর্ণটা মনে রাখার একটা শর্ট ট্রিক আমাদের আছে বা করানো হয়েছিল, এটা ব্যাকরণের যে ক্লাস আছে সেখানে। তো ট্রিকটা কি, অন্তস্থ বর্ণ যদি আমরা মনে রাখতে যাই, এইটা আমরা যে সুকুমার রায়ের একটা সব থেকে মজার ছড়া আছে, এটা হচ্ছে কি হ জ ব র ল, সরি হজ ব র ল, হ জ ব র আর ল, ঠিক আছে। তাহলে হজ ব র ল, হটা বাদে এই যে হটা আছে, এই যে হটা আছে, এই হটা বাদে যতগুলো বর্ণ আছে সবগুলাই কিন্তু আমাদের অন্তস্থ বর্ণ, ঠিক আছে, সবগুলাই কিন্তু আমাদের অন্তস্থ বর্ণ। তাহলে এখানে র হচ্ছে কি আমাদের কোন ধরনের ধ্বনি, না অবশ্যই আমাদের কিন্তু অন্তস্থ ধ্বনি। ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে কোনটি অপরিহার্য, কণ্ঠনালী, ঠোঁট, বাধা নাকি নাসারন্ধ্র। দেখো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের শব্দে কী হয়, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের বাধাপ্রাপ্ত হয়, সেই জন্য এটাকে ব্যঞ্জন ধ্বনি বলছি আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান সি, অর্থাৎ হচ্ছে বাধা। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় বর্ণের মোট সংখ্যা কত। বাংলা ভাষায় বর্ণের মোট সংখ্যা হচ্ছে 49, 50, 51 নাকি 52। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু 50টি। আমাদের এদের স্বরধ্বনি ছিল 11টি আর ব্যঞ্জন ধ্বনি ছিল 39টি, ইকুয়াল টু 50টি। তারপর আমাদের 20 নম্বর প্রশ্ন, ল, ল কোন ধরনের বর্ণ, একটু আগে আলোচনা করলাম আমরা যে হ জ ব র ল, সুকুমার রায়ের যে মোচার যে ছড়াটা আছে সেখানে আমরা আলোচনা করলাম যে হ জ র ল, হ বাদে হ জ ব র ল যা আছে সবগুলোই কিন্তু আমাদের অন্তস্থ বর্ণ। তাহলে অবশ্যই ল হচ্ছে আমাদের কি অন্তস্থ বর্ণ। পরবর্তী প্রশ্ন, মূর্ধন্য কোন ধরনের বর্ণ, একটু আগে আলোচনা করেছি, দন্ত, মূর্ধন্য, ওষ্ঠ নাকি কণ্ঠ। দেখো দন্ত, ওষ্ঠ নাকি মূর্ধন্য, তাহলে মূর্ধন্য বলা আছে ট বর্গ, তাহলে ট বর্গ আমি কী বললাম, কে টি এম, এম ফর কি মূর্ধন্য, তাহলে কি, তাহলে এখানে মূর্ধন্য হচ্ছে কি একটা মূর্ধন্য বর্ণ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমাদের, বাংলা ভাষার কোন বর্ণটি দন্তধ্বনি, বাংলা ভাষার কোন বর্ণটি কিন্তু যে দন্তধ্বনি, দন্তধ্বনি, দন্তধ্বনি কে টি এম দো, ডি ফর কি দন্ত, ডি ফর দন্ত, তাহলে অবশ্যই কি ট, ত, ক নাকি খ, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ত হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, দন্তধ্বনি যে কোনটা ত। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে বাংলা ভাষার কোন বর্ণটি ওষ্ঠধ্বনি, বাংলা ভাষার কোন বর্ণটি হচ্ছে ওষ্ঠধ্বনি, অবশ্যই ও ফর, ও ফর কি বলছিলাম অষ্ট, কে টি এম দো, তাহলে প গ দন্তের সহ এগুলার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের, এগুলোর মধ্যে প, প হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ হচ্ছে অপশান এ। যদি আমরা ওইভাবে যদি মাখতে পারি, এখানে যদি আমরা মাখতে যাই যে বর্গের কোন বর্গগুলো কোন মানে ধ্বনি বটে, কণ্ঠধ্বনি কোনটা, কে টি এম ডি ও, এইভাবে যদি মনে রাখতে পারি আমাদের সব থেকে একটা জিনিস ভালো গেল। আরেকটাকে যেটা বললাম যে অল্পপ্রাণ মহাপ্রাণ, যে অল্পপ্রাণের ক্ষেত্রে হচ্ছে 1 এবং 3, মহাপ্রাণের ক্ষেত্রে হচ্ছে 2 এবং 4, আর অঘোষের ক্ষেত্রে হচ্ছে 1 এবং 2, আর ঘোষের ক্ষেত্রে হচ্ছে কি 3 এবং 4, আর নাসিকের ক্ষেত্রে হচ্ছে 5। এইভাবে যদি মনে রাখতে পারি আমাদের এই জায়গাটা কিন্তু অত বারবার পড়তে হবে না, এইটুকু রাখতে পারলে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন আর কি 24 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে সর্বাধিক কোন বাকযন্ত্র ব্যবহৃত হয়, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে সর্বাধিক কোন বাকযন্ত্র ব্যবহৃত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নাসারন্ধ্র, ঠোঁট, জিহা নাকি কণ্ঠনালী। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের জিহা, জিহা কিন্তু সব থেকে বেশি কিন্তু ব্যবহার করা হয়।
পরবর্তী প্রশ্ন, গ কোন ধরনের ধ্বনি? একটু আগেই বলার আলোচনা হয়েছে আমাদের। গ হচ্ছে অবশ্যই আমাদের 1 এবং 3, তাহলে 1 এবং 3 হচ্ছে আমাদের কি অল্পপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ, অঘোষ, ঘোষ নাকি নাসিক্য? তাহলে এখানে অল্পপ্রাণ নাই, তাহলে মহাপ্রাণ তো কোনো মতেই হচ্ছে না আমাদের। এবার আরেকটা জিনিস মুক্তি হবে যে আমাদের কি বলেছিলাম যে 3 এবং যদি 4 হয় তাহলে সেটা হবে কি ঘোষ বর্ণ, তাহলে অঘোষ তো হওয়ার সম্ভাবনা নাই, নাসিক্য তো হবে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ঘোষ। দেখো ওই ট্রিক যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পরবর্তী প্রশ্ন, ছ কোন ধরনের ধ্বনি? অঘোষ মহাপ্রাণ, অঘোষ নাসিক্য, নাসিক্য তো হবে না, নাসিক্য আমরা জানি, নাসিক্য হচ্ছে আমাদের 5 নম্বর কলাম। অঘোষ অন্তস্থ, অন্তস্থ হবে না। অঘোষ দন্ত, দন্ত তো হবে না, কারণ দন্ত হচ্ছে ডি ফর দন্ত, কে টি এম দন্ত হচ্ছে অঘোষ দন্ত বলা হয়েছে, দন্ত তো হবে, হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের অঘোষ মহাপ্রান্ত হচ্ছে না। তারপর পড়েছে কোনটা? অঘোষ দন্ত। কেন বলছি অঘোষ দন্ত? কারণ কি বলেছে? ছ বলেছে, একটু দেখিনি প্রশ্নটা, আমি একটু দেখি। ছ যেহেতু বলেছে, ছ হচ্ছে কি আমাদের হচ্ছে 3 নম্বর, ছ চ ছ চ ছ হচ্ছে কি 2 নম্বর কলাম আসছে বা পাচ্ছি আমরা। তাহলে 2 নম্বর হচ্ছে কি আমাদের মহাপ্রাণ, 2 নম্বর হচ্ছে মহাপ্রাণ, তাহলে এটা অবশ্যই মহাপ্রাণ হবে, অঘোষ মহাপ্রাণ হবে। ঠিক আছে, অপশান এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার মূর্ধন্য বর্ণ কোনটি? মূর্ধন্য বর্ণ আমরা সবাই জানি, দন্তেন্য, ত, ড নাকি প? এম ফর হচ্ছে মূর্ধন্য, কে টি এম, তাহলে এইখানে হচ্ছে কে টি এম বলেছে, তাহলে এখানে মূর্ধন্য কোনটা হবে? মূর্ধন্য বর্ণ হচ্ছে ড, ড হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে বাংলা ভাষার কণ্ঠবর্ণের সংখ্যা কটা? কণ্ঠবর্ণ, কণ্ঠবর্ণ কে ফোর কোটা আছে? কে এর ঘর কোটা আছে? 5টা আছে, তাহলে 5টা বর্ণ, তাহলে 4 5 6 7 দিয়ে আছে, তার সঠিক অ্যান্সার হচ্ছে 5টা আমাদের। ঠিক আছে, তো কত সোজা হয়েছে ব্যাকরণটা আমাদের এখানে কাছে। তার কি বলা তালেবর্ষ কোন ধরনের বর্ণ? তালেবর্ষ, তালেবর্ষ হচ্ছে কোন ধরনের বর্ণ? আমরা একটু বলছি তালেবর্ষ, তা এসছে, তাহলে দন্ত, মূর্ধন্য, তালব্য নাকি ওষ্ঠ? তালেবর্ষ হচ্ছে কি তালব্য বর্ণ, তালস্য হচ্ছে কি তালব্য বর্ণ। দেখো তালবর্ষ যদি আমরা উচ্চারণ করতে যাই, তালবস্য বলে না, তালবস্য, তাহলে এখানে কি তালবস্য হচ্ছে কি একটা তালব্য বর্ণ। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 30 নম্বর প্রশ্ন, কোন বর্ণটি তালব্য ধ্বনি নয় বলা হয়েছে? তালব্য ধ্বনি নয় কোনটা? তালেবর্ষ বটে, কে টি, টি ফর হচ্ছে কি তালব্য, টি ফর হচ্ছে কি তালব্য, ঠিক আছে, তালব্য বর্ণ। তাহলে চ ছ বর্গের যে ঝ এগুলো সবগুলোই বটে, তাহলে টটা কিন্তু তালব্য বর্ণ নয়। ঠিক আছে, অপশান সি আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? বাংলা ভাষায় মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটা? মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটা? বাংলা ভাষায় মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটা? এই ধারে 5টা, এইদিকে 5টা আছে, 10টা, আর বাড়তি 2টা আছে, বাড়তি একটা আছে কি 10টা, 11টা, তাহলে টোটাল কিছু অংশ কোনটা? আমাদের 11। পরবর্তী প্রশ্ন, মূর্ধন্যস কোন ধরনের ধ্বনি? মূর্ধন্যস, মূর্ধন্য দন্ত ওষ্ঠ তালব্য, এটা আমরা একটু এখনই বলছি, মূর্ধন্যস বলছি, তাহলে মূর্ধন্য বর্ণ। 33 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? বর্ণটি কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। কোন বর্ণটি কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়? কণ্ঠনালী থেকে প, গ, ত নাকি ম? তাহলে কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় কোন বর্ণটা? হচ্ছে গ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? ফ কোন ধরনের বর্ণ? ওষ্ঠ, দন্তে, নাসিক্য নাকি মূর্ধন্য? ঠিক আছে, ফ হচ্ছে কিন্তু আমাদের ওষ্ঠ। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ঠিক আছে, শেষ প্রশ্ন, অর্থাৎ 35টা যে প্রশ্ন করানোর কথা ছিল তার শেষ প্রশ্ন কি বলা হয়েছে? কোন বর্ণটি অঘোষ ধ্বনি? কোন বর্ণটি অঘোষ ধ্বনি? ন হচ্ছে আমাদের খ, গ, খ বর্গের যে ড, সঠিক অ্যান্সার হচ্ছে কি খ। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের কিন্তু 35টি প্রশ্ন কিন্তু এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এর ফ্রি পিডিএফ আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে পি কোচিং সেন্টার, ঠিক আছে, পি কোচিং সেন্টার, তোমরা সেখানে গিয়ে কিন্তু টেলিগ্রামে গিয়ে কিন্তু সার্চ করতে পারো, অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে কিন্তু আমরা তার যে লিঙ্ক, সেই লিঙ্ক প্রোভাইড করে দেবো অবশ্যই। আর 10 তারিখের পর কিন্তু আমি বলেছিলাম যে
বিপিএসসিটিআরই 4-এর জন্য যে সকল জিএস যে পেপারগুলোটা আছে সেই পেপারের যে ফ্রি পিডিএফ, সেই পিডিএফ বা নোটস আমি কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু প্রোভাইড করবো ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না। এবং তার সাথে বলে দিচ্ছি তোমাদেরকে আমি 5টা কিন্তু ফ্রি, যে ফ্রি কিন্তু মক টেস্ট বাংলার একদম সম্পূর্ণ ফ্রি, যে 150 নাম্বারের হ্যাঁ 120 নাম্বার যেটা আছে, ওই 120 নাম্বার একটা কিন্তু ফুল মক টেস্ট কিন্তু নিব, ঠিক আছে। সেই 5টা ফ্রি মক টেস্ট তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং তার সাথেও তার অ্যান্সার কি আমরা কিন্তু দিয়ে দেবো। ক্লিয়ার এইটুকু জিনিস। তো এইটুকু আমরা কিন্তু আমাদের যে সাফল্য ব্যাচ এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু ফ্রি করে দিচ্ছি, ঠিক আছে। তো যারা যারা আর্থিক সমস্যার জন্য কোনো জায়গায় কোচিং নিতে পারছে না, অবশ্যই তোমরা তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবো, যাতে আর কি তাদের কাছে সুবিধা হয়, ঠিক আছে। তো আজকে যে ক্লাসটা ছিল এটুকুই, পরবর্তী ক্লাস আমাদের তার নোটিফিকেশান অবশ্যই তোমাদের আগে আমি জানিয়ে দেবো, হ্যাঁ। তো আজকের মতন সকলকে ধন্যবাদ এবং জয় হিন্দ।